প্রতিবাদ আন্দোলনের মৌসুম যেন শুরু হয়েছে চারদিকে। হ্যাঁ, এমন এমন ইস্যু নিয়েও রাস্তায় মানুষকে দাঁড়াতে দেখা যাচ্ছে যেগুলোতে আগে কখনো এরকম ইস্যুতে দাঁড়াতে দেখা যেত না। এটার একটা কারণ হতে পারে যে গত 15 বছরের এরকম একটা ব্রুটাল ফ্যাসিবাদের মধ্যে থেকে হ্যাঁ আপনার রাস্তায় দাঁড়ানোর কত সুযোগ ছিল না, প্রতিবাদ জানানোর স্বাভাবিক কোনো প্রক্রিয়াগুলো বন্ধ ছিল। তার ফলে এখন একটা আপাত স্বাধীনতার পরিবেশ বা স্বাধীন পরিবেশ পাওয়ার ফলে সবাই মনে করছে যে হ্যাঁ যেহেতু রাস্তায় দাঁড়ায় এত বড় ফ্যাসিবাদের উত্থান হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফলে আমরা রাস্তায় নামলেই মনে হয় একটা সমাধান বের হয়ে আসবে। তো সেই কারণে অনেকে ইন্সপায়ার্ড হইতে পারে। আরেকটা হলো যে আওয়ামী লীগের তো ধরেন এখন কি দরকার, আওয়ামী লীগের এবং বিশেষ করে এই অভ্যুত্থানটাকে যদি আমরা দেখি, আপনি যে প্রশ্নগুলো করলেন অনেকগুলো বিষয় আসলো আপনার প্রশ্নে, এই অভ্যুত্থানটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই প্রশ্নগুলোর এই অবস্থার পুরা চিত্রটা চলে আসবে। সেটা হলো যে এই অভ্যুত্থানের ফলে আসলে শুধু তো হাসিনা পরাজিত হয়নি, পরাজিত হয়েছে এখানকার ভারতীয় আগ্রাসনের যে প্রচেষ্টা, এবং এটা যে ভারতের এক ধরনের কলোনি ছিল এবং ভারতের সরাসরি এবং প্রত্যক্ষ আপনার হস্তক্ষেপের কারণে এখানকার মানুষ যে দীর্ঘ সময় গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার বঞ্চিত ছিল তার বিরুদ্ধেও এটা একটা অভ্যুত্থান ছিল। ফলে এখানে রেড কার্ড শুধু যে হাসিনা খাইছে বা সে বিতাড়িত হয়েছে তা না, ইন্ডিয়াও খাইছে এবং বিতাড়িত হয়েছে। আশ্রয় নিছে কোথায়? হ্যাঁ, ভারতে আশ্রয় নিছে। তো এখন এই আশ্রয় নেওয়ার ফলে এবং ভারতও বিতাড়িত হওয়ার ফলে আপনার পুরা সিনারিওতে একদম আপনার রাতারাতি শান্তি সুশৃঙ্খলা চলে আসবে এটা তো কেউ আশাও করে নাই। কিন্তু সেখানে আপনার যেই আন্দোলনগুলো হচ্ছে এগুলোতে যে ন্যায্যতা নাই, এগুলোতে ধরেন সবগুলোতেই যে আপনার শুধু আওয়ামী লীগের ইন্ধন আছে এরকমও ঢালাওভাবে বলবার সুযোগ নেই। কিন্তু এই ন্যায্যতার মধ্যে আন্দোলনকে একটা জনদুর্ভোগে এবং এই সরকার ব্যর্থ এবং এই অভ্যুত্থান ব্যর্থ, আগেই তো ভালো ছিলাম, এই দিকে টার্ন করবার, এই দিকে নেওয়ারও একটা প্রবণতা আছে। তো ফলে সেদিক থেকে কোনটা জন আন্দোলন মানে রিয়েলি জনগণের সমস্যাকে অ্যাড্রেস করে গড়ে উঠছে আর কোনটা আওয়ামী লীগের ছদ্মবেশে ফিরে আসবার প্রচেষ্টা, সেইটা একটা বুঝবার ব্যাপার আছে। সেটা ঢালাওভাবে বলবার সুযোগ নেই। আর একটা প্রশ্ন আপনি যেটা করলেন সেটা হলো ইসকন। দেখেন, ইসকন নিয়ে অনেকদিন যাবতীয় কথাবার্তা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। পার্সোনালি আমার ওপিনিয়ন হলো যে কোনো রকম ফেথের ফ্রিডম আমাদের থাকতে হবে। সেটা মুসলমানদের যেরকম থাকতে হবে, হিন্দুদের থাকতে হবে, খ্রিস্টানদের থাকতে হবে, অন্যান্য ধর্মীয় কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটি যারা আছে তাদের থাকতে হবে, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু যেহেতু আমাদের এখানে এরকম একটা রাষ্ট্র তৈরি হয় নাই, আমাদের এখানে সবসময় রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলে তার দলীয় সমর্থকদের স্বার্থকে রক্ষা করছে। ধরেন আওয়ামী লীগ আওয়ামী লুটেরাদের স্বার্থ রক্ষা করে বলছে জনগণ আমাদের সাথে আছে, তদ্রূপ অন্যান্য পার্টিগুলো কম বেশি একই ধারার রাজনীতি করছে। কিন্তু আমাদের এখানে রাজনীতিটাই তো ঠিক হয়নি। আওয়ামী লীগ, বিএনপিও, জামাত, পাহাড়ি, চাকমা, মারমা নির্বিশেষে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক তো তৈরি হয়নি। ফলে রাজনৈতিকভাবে আমরা তো জনগোষ্ঠী যেটা বলি যে রাজনৈতিক জনগোষ্ঠী আকারে গড়েই উঠি নাই, আমরা এখানে দলাদলি করি। বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন বলা হয় না, এটা দলাদলিতে লিপ্ত হওয়ার ক্ষেত্রে ওস্তাদ। হ্যাঁ, তো আমাদের রাজনীতি সচেতন হলে তো আমাদের একটা নাগরিক যে আপনার সভারেন মর্যাদা, হ্যাঁ, নাগরিকের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে যখন আপনি দেখবেন তখন এই যে ধরনের মবগুলো এগুলো তো হওয়ার কথা না। হ্যাঁ, দাবি দেওয়া থাকতে পারে, সেই দাবি দেওয়াগুলোর জন্য তো নট নেসারি সবসময় রাস্তায় দাঁড়ানো, ভায়োলেন্স করা, এটা তো আর পদ্ধতি হইতে পারে না। তো সেইটা পদ্ধতি হবে না কখন? যখন আপনার রাষ্ট্রের সাথে নাগরিকের সেই সম্পর্ক থাকবে এবং নাগরিক মনে করবে এই রাষ্ট্রে তার সেই হক আছে, সেই অধিকার আছে, সে রাষ্ট্রকে একটা কথা বললে রাষ্ট্র সেটা গুরুত্ব দিয়ে শুনবে। কিন্তু সেটা তো মনে করে না। যখনই যারাই ক্ষমতায় থাকে জনগণ তার থেকে বিচ্ছিন্ন অনুভব করে। হ্যাঁ, জনগণ শুধু ঐক্য অনুভব করে ইলেকশনের সময় আসে, তো গত 15 বছর তো ইলেকশনই নেই। হ্যাঁ, তো ফলে টোটাল সমাজে যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতার কারণে এবং আফটার গণ অভ্যুত্থান, আফটার এই আপনার মাস আপরাইজিং, হ্যাঁ, একটা ক্যাওয়াটিক কন্ডিশন বিরাজ করবে, এটা আগেই ধারণা করা গেছিল। এটা স্বাভাবিক। কিন্তু এখন যেই মাত্রায় যেভাবে হচ্ছে, ইভেন ইসকনের মতো সংগঠন যেইভাবে আপনারা ধরেন যে হ্যাঁ, ইসকন এবং হিন্দুদের ধর্মীয় অধিকার দুইটা এক জিনিস না। বা যে কোনো উন্মাদনা, যে কোনো একটা আদর্শকে, এটা আমরা আলোচনা করছি যে কোনো একটা আইডিওলজি, হ্যাঁ, যে কোনো একটা আইডিয়াল আপনি একটা সিঙ্গেল ইডিওলজিতে যখন রূপান্তর করে একটা জনগোষ্ঠীকে আপনি বিক্ষুব্ধ করে তুলবেন এবং আপনি ওয়েপনাইজ করে তুলবেন, হ্যাঁ, ভায়োলেন্ট করে তুলবেন, তখন আসলে তো একটা আপনার এই অবস্থাটা এমন একটা জায়গায় যায়
সেটা আপনার একটা চূড়ান্ত হানাহানির পর্যায়ে চলে যেতে পারে। যেমন আজকে একজন আইনজীবী আপনার নিহত হয়েছেন খবরে দেখলাম, হ্যাঁ। তো এবং এই আইনজীবী কীভাবে সরকারি পক্ষের আইনজীবী, তো এখানে ধরেন পুলিশ, আইনজীবী, ইসকনের সমর্থক বলা হচ্ছে, সনাতন ধর্ম মিলায় যে এই যে একটা আপনার মানে চূড়ান্ত ক্যাওয়াটিক অবস্থা, সেই অবস্থার মধ্যে আপনি আসলে ধরেন ঢালাওভাবে মন্তব্য করার সুযোগও আসলে নাই আমাদের। একটু বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে। আসলেই কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে সম্পর্ক থাকার কথা ছিল সেইটা কিন্তু প্রথম দিক থেকেই আপনার চোখে পড়েনি। এক কারণ হলো প্রথম দিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনাম বাকি সবাই, হ্যাঁ, এবং স্টেক হোল্ডারদের কারো কারো মধ্যে এমন একটা আচরণ ছিল যে এইটা একটা 15 দিনের অভ্যুত্থান, হ্যাঁ, কোত্থেকে কিছু মাস্টার মাইন্ড আসলো, তারপরে কি সব বয়ান শুরু হয়ে গেল, হ্যাঁ। এখানে যে লম্বা সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক মানুষের ত্যাগ, হ্যাঁ, আপনার তারা জেল, জুলুম, হত্যা, গুমের শিকার হয়েছে, এবং এটা যে একটা সম্মিলিত আপনার লম্বা সময়ের আন্দোলনের ফসল, সেইটাকে একটা সিঙ্গেল আউট করা একটা প্রচেষ্টার কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু মর্মাহত হয়েছে এবং এক অর্থে তাদের মধ্যে অবিশ্বাসও তৈরি হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেল যে না, এইটা ওই অর্থে জনগণ বইলা যেরকম, গণ অভ্যুত্থান বলে যেরকম বলা হচ্ছে এরকম না, এখানে সমস্ত মানুষেরই অংশগ্রহণ ছিল এবং এইটার পেছনে মূলত এই 15 বছরের যে লড়াই সংগ্রাম সেটা এটার পাটাতন হিসেবে কাজ করছে। এবং আমি এর আগেও বলছিলাম যে পুরা পর্বটাকে যদি আপনি একটা গেম থিওরিতে ব্যাখ্যা করেন, ছাত্র জনতা হইল এটার ম্যান অফ দ্য ম্যাচ, কিন্তু এটার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন আসলে বেগম খালেদা জিয়া। যেটা পরে দেখা গেল সেনাকুঞ্জে যখন বেগম খালেদা জিয়া গেলেন, হ্যাঁ, আমরা কিন্তু দেখলাম যে এই অভ্যুত্থানের আপনার সামনের সারির নেতা যারা ক্ষমতা আছেন তারা কিন্তু, হ্যাঁ, একদম তাদের যে ছবিটা আপনার সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় প্রচার হলো, তাতে কিন্তু দেখা গেল যে তারা যথাযথ মর্যাদা এবং সম্মানের সাথে, হ্যাঁ, খালেদা জিয়াকে গ্রহণ করলেন এবং তারা বলল যে বেগম খালেদা জিয়াকে আমরা আনতে পেরে আমরা গর্বিত। এবং জনাব নাহিদ ইসলামের আরেকটা কথাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারা বলল যে মুক্ত খালেদা জিয়া ছাত্র জনতার অর্জন। হ্যাঁ, এই যে স্পিরিট, এই স্পিরিটটা এই আপনার এই যে শঙ্কা, যে সন্দেহ, যে অবিশ্বাস, সে অবিশ্বাসের পরে এই প্রথম এই অনুষ্ঠানে বা এই চিত্রটার মধ্যে একটা ঐক্যের ভাইব দেখা গেল। সেটা কেন দেখা গেল? সেটা বৃহত্তর দল, হ্যাঁ, বিএনপি এবং তার যিনি আপনার এখনও প্রধান, হ্যাঁ, যিনি শারীরিকভাবে প্রচণ্ড রকম অসুস্থ, হ্যাঁ, এবং আসলে এখানে গণতন্ত্র বলেন বাংলাদেশের মুক্তির এক অর্থে প্রতীকে যিনি পরিণত হয়েছেন, এবং তার এখানে সিম্বলিক্যালি কিন্তু আসলে যখন তারা হাজির হলেন তখন কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে গেল, তখন একটা ঐক্যের ভাইব, হ্যাঁ, পাওয়া গেল। কিন্তু সেইটা আপনার বিএনপির আপনার হাইকমান্ড বা উপরের শ্রেণীর নেতাদের মধ্যে যেভাবে থাকে, হ্যাঁ, তৃণমূলে কিন্তু আবার ওই রকমভাবে থাকে না। তৃণমূলের নেতাকর্মীদের সাথে, হ্যাঁ, আবার অনেকে ধরেন যে মাঠে ঘাটে যারা যখন যাচ্ছে একটা মুখোমুখি অবস্থাও দেখা যাচ্ছে। আবার সংস্কার বনাম নির্বাচন, কিন্তু নির্বাচন সংস্কার এগুলো তো আসলে একাকার হওয়ার কথা, হ্যাঁ, একই ব্যাপার হওয়ার কথা। তো এবং রাজনৈতিক দুরবস্থা দেখেন, এখানে ব্যাপারটা হয়েছে যে আমাদের রাজনৈতিক ক্ষমতার সাথে যারা ক্ষমতার বাইরে থাকে তাদের সাথে সম্পর্কের মানে বিশ্বস্ততা, ট্রাস্টের সম্পর্কের ঘাটতি ফ্রম দ্য ভেরি বিগিনিং ছিল, কারণ কেউ কথা রাখে নাই। হ্যাঁ, বাংলাদেশের ক্ষমতা কাঠামোর মধ্যে যারা যায় কেউই জনগণের সাথে সম্পর্কটা ওই বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করে না। সবাই জনগণকে এক অর্থে ধরেন প্রতারিতই করছে এই পুরা সময়টা জুড়ে। তো ফলে আপনার প্রশ্নে যদি ফিরি, সেক্ষেত্রে হ্যাঁ একটা অবিশ্বাস আছে, সেই অবিশ্বাসের কারণে, এবং কিন্তু সেই অবিশ্বাস থাকলেও এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, এবং অভ্যুত্থানটা আমরা জানি সমস্ত শ্রেণী পেশা মানুষের এক অভূতপূর্ব ঐক্যের ফসল। এবং হ্যাঁ, এখানে রাজনৈতিকভাবে ব্যর্থতাও আছে আমাদের। সেই ব্যর্থতাটা কি? সেই ব্যর্থতাটা হলো, দেখেন, রাজনীতিহীন ক্ষমতা, এটা আমরা বারবার বলছি, রাজনীতিহীন যে কোনো ক্ষমতা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তাহলে আপনি যদি ক্ষমতার রাজনীতি করতে চান, আপনি যদি ক্ষমতায় যেতে চান, তাহলে আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে, যে রাজনীতির সাপেক্ষে জনগণ ঐক্যবদ্ধ হবে। এখন একটা রাজনৈতিক চিন্তা, আদর্শ, দর্শন, সেইটা যদি মনে করেন এই 54 বছরে আমরা যে ধরনের রাজনৈতিক চিন্তা দর্শন চর্চা করছি, সেইটা আমাদের কাঙ্ক্ষিত মুক্তির যে রাষ্ট্র, হ্যাঁ, আমরা গঠন করতে চাইছিলাম, সেটা ফেল করছে, তাহলে ওকে, নতুন রাজনীতি প্রস্তাব করেন আপনি। নতুন রাজনীতি প্রস্তাব করার ক্ষেত্রে আমি মনে করি এই অভ্যুত্থান একটা সুবর্ণ সুযোগ আমাদের তৈরি করে দিচ্ছে। কারণ
এই অভ্যুত্থানের মধ্যে ঘটনাটা কি ঘটছে এটা যদি আমরা আবার বোঝার চেষ্টা করি। নতুন রাজনীতি বলতে আপনি কি বোঝাতে নতুন চাচ্ছেন? রাজনীতি রাজনীতি তো এক একজনের এক এক রকম। আপনার রাজনীতি আমার রাজনীতি এক নাও হতে পারে, আমাদের রাজনীতি মিস্টার ঢালির রাজনীতি এক নাও হতে পারে। নতুন রাজনীতির তো নানান রকমের মাত্রা, নানান রকমের আসপেক্ট, নানান রকমের আদর্শিক অবস্থান থাকবে, সবার তো একরকম হবে না। একরকম হবে না দেখেই তো আপনি ধরেন নতুন একটা ধারণা নিয়ে আসলেন, সেই ধারণা যদি জনগণ অ্যাকসেপ্ট করে, জনগণ আপনার সঙ্গে থাকবে, অ্যাকসেপ্ট না করলে আপনার সঙ্গে থাকবে না। রাইট। তো সেক্ষেত্রে তো আপনাকে রাজনীতিটা দিতে হবে। এখন আপনি ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা যারা ধরেন এই জনগণকে নানাভাবে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে না, কেওয়াটিক একটা কন্ডিশন তৈরি হচ্ছে। তার মানে কি, আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি যে আপনাকে তো একটা রাজনীতি দিতে হবে। রাজনীতি ছাড়া জনগণ কিসের সাপেক্ষে ঐক্যবদ্ধ হবে? রাজনীতি লাগবে। এখন দেখেন বাংলাদেশে রাজনীতি, নতুন রাজনীতি, যে অভ্যুত্থানের স্পিরিটটার কথা আমরা বারবার বলি, অভ্যুত্থানের মধ্যে দিয়ে কী কী স্পিরিট আমরা অর্জন করছি আমরা তো কেউ বোঝার চেষ্টা করছি, আমরা মুখস্থ কথা বলি। অভ্যুত্থানের চেতনা, চেতনা বা স্পিরিট কি, সেটা একটা স্পিরিট তো যদি আপনি দেখেন, যেটা চাক্ষুষ দেখা গেছে অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের মূল স্পিরিটটা হলো কেয়ার। কেয়ার মানে হলো যে ফিলেন্থ্রপি। যেই ছাত্র, কিশোর, কিশোরী এবং আপনার জেনজি জেনারেশন রাস্তায় নামছে, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করছে অভ্যুত্থানের পরে, তারা কেউ তো ক্ষমতায় যাওয়ার জন্য এটা করেনি। তার মানে ও কি পাবে সেই চিন্তার আগেই সে সেবা শুরু করে দিছে। এই জন্য এই অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় শিক্ষা হইল। আগে আপনারা মনে করতেন কি রাজনীতি কি হবে, রাজনীতি হবে যে আমি ক্ষমতায় যান, এমপি মন্ত্রী হব, তারপরে জনসেবা করব, মসজিদ করব, মন্দির করব, স্কুল করব, রাস্তাঘাট করব। আগে ক্ষমতা, আগে রাজনীতি, দেন সেবা। নো, এখানে হইলো উল্টাটা। এখানে হইলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। আগে আপনি রাজনৈতিকভাবে ক্ষমতাবান হবেন, তারপরে দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন করবেন। সেইটার থেকে এই অভ্যুত্থানের শিক্ষাটা হলো উল্টাটা, ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আপনি আগেই সেবা করবেন, আজকে আগেই আপনি দায়িত্ব নেবেন, এখনই আপনি কাজ শুরু করে দিবেন। এই যে এখনই কাজ শুরু করে দেওয়া, এখনই দায়িত্ব নেওয়া, এইটা অভ্যুত্থানের সময় হয়েছিল। যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছিল। যার আন্দোলনে যাওয়ার সামর্থ্য নেই, জানালা থেকে পানির বোতল ফেলাইছে। যার আপনার মাঠে লড়াই করার সামর্থ্য নাই, সে অর্থ দিয়ে সাহায্য করছে। যে বৃদ্ধ যেতে পারেনি, তার বাচ্চারা পাঠাইছে। তো এই যে আপনার যার কি পাবো সেই চিন্তা পরে, আগে আমি ক্ষমতায়িত হব, তারপরে আমি অন্যকে এম্পাওয়ার করবো, সহযোগিতা করবো, তার আগেই আমার যা আছে, আমার একটা রুটি আছে, অর্ধেক আমি আগে দিয়ে দিব। এই যে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, এইটা হলো এই অভ্যুত্থানের মূল শিক্ষা। সেই শিক্ষাটা কি আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা এখন নিচ্ছে, না রাজনৈতিক দল কোনো দল ফলো করছে? কেউই ফলো করছে না। তো কিসের অভ্যুত্থানের স্পিরিট? কোনো অভ্যুত্থানের ধারে কাছে আমরা নেই, মানে স্পিরিটের ধারে কাছে আমরা নেই। তো তাহলে এই যে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, এটাকে যদি আপনি এস্টাবলিশ করতে পারতেন, তাহলে তো সমাজে এই হানাহানি, ঐক্য, এই ক্যাওটিক্স কন্ডিশনটাই হয় না। স্বাভাবিক এরকম একটা অভ্যুত্থানের পরে এই ফ্যাসিবাদের পুরো আমলে পুলিশ যে ভূমিকা পালন করছে, তার ফলে এখন এই পুলিশের দ্বারা ওই অর্থে আইন শৃঙ্খলা প্রোটেক্ট করা সম্ভব না। তাহলে তাই বললে কি আপনার দেশ চলবে না, মানুষ চলবে না, মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হবে না? কিভাবে করবেন সেটা? আপনি অভ্যুত্থানের পরে 10-15 দিন কিভাবে করছেন? সেই মডেলটা আপনি কন্টিনিউ করতে পারতেন, বা সেই বিচ্ছিন্নতাটা আমি মনে করি ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং টপ লেভেল থেকে করা হয়েছে। এবং সেটা আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে আমার মনে হয় রিয়েলাইজেশন আসা উচিত যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা এই মাত্র 4 মাসের মধ্যে নাই হয়ে গেল কিভাবে, মানে নাই হয়ে গেল, তলানিতে নেমে গেল কেমনে? এখনো একটা বিষয়ে ঐক্য অটুট আছে, সেটা হলো আওয়ামী প্রশ্নে। যদি আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে, আমি মনে করি বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আওয়ামী লীগ বিরুদ্ধে, জামাত, বিএনপি, হেফাজত, সবাই সমস্ত সেক্টরের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে। কারণ যত কেওয়ার, যত যাই হোক, আমরা ফ্যাসিবাদের চেয়ে অনেক ভালো আছি, এটা সবাই মনে করে। এটা রাজনৈতিকভাবে, মানসিকভাবে ভালো আছি, কিন্তু যে আকাঙ্ক্ষাগুলো জনগণের মধ্যে তৈরি হয়েছিল সেটা বাজারে গেলে প্রমাণ পাওয়া যায় না। জিনিসপত্রের দাম আপনার এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই, এখনও সিন্ডিকেটের কথা শোনা যায়, এখনও আপনার ধরেন যে ঘুষ বাণিজ্য, হয়রানি, এগুলো বন্ধ হয় নাই। মামলার প্যাটার্নগুলো এখনও আপনার ধরেন যে ওই আওয়ামী আমলের প্যাটার্ন থেকে বের হয় নাই। তো ফলে সব মিলিয়ে আপনি যদি টোটাল অবস্থাটা চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্পিরিটটা অর্জন করছিলাম আমরা, এবং যেই ধরনের রাষ্ট্র গঠন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে অলরেডি আমরা দূরে চলে আসছি। দূরে চলে আসার একটা মূল কারণটা হলো যে এই আপনার রাজনৈতিক শক্তিকে প্রতিপক্ষ বানানো হয়েছে প্রথম থেকেই, এবং প্রতিপক্ষ বানানোর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেহেতু তাদের সংস্কারের ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে, তারা 1/11 দেখছে, এবং তারা দেখছে
আপনার -2 ফর্মুলা কিভাবে ওয়ার্ক করে, এবং তারা দেখছে এখানকার এনজিও লর্ডরা কিভাবে অ্যান্টি পিপল পলিটিক্স করে, এখানকার সোকল মেন স্ট্রিম মিডিয়া কিভাবে আপনার ডিপ স্টেটের পক্ষ হয়ে কাজ করে। হ্যাঁ, তো ফলে সব মিলে দেখার ফলে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর আপনার মধ্যে আপনার অবিশ্বস্ততা, আস্থার অভাব তৈরি হওয়া খুব একটা অস্বাভাবিক ব্যাপার না।